সকাল। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। প্রতি বছর আপামর বাঙালি এই দিনটিকে বিশেষ উৎসাহ মর্যাদার সঙ্গে পালন করে আসে। রবীন্দ্র চর্চার যে বিবিধ সৃষ্টি সেগুলো স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে। তবে আমরা সবাই জানি যে আজকের এই দিনটি, আজকের এই বছরটিতে সবকিছুই অন্যরকম। করোনা ভাইরাসের আক্রমণে আমরা সবাই গৃহবন্দী। তো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি। আজকে আমরা সবাই প্রযুক্তির সাহায্যে একত্রিত হয়েছি দূরে থেকেও একটি অনলাইন বক্তৃতা শোনার জন্য। আজকের এই বিশেষ অনলাইন বক্তৃতার শিরোনাম রবীন্দ্র ভাবনায় দেশ নেশন নাটক। বক্তব্য রাখবেন বিশ্বভারতী শান্তিনিকেতনের বিশিষ্ট অধ্যাপক অভিজিৎ সেন মহাশয়। ইতিমধ্যেই অনেক মানুষ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে আরো কিছু মানুষ আসবেন। প্রযুক্তিগত কিছু সমস্যা হতে পারে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমরা সবাই জানি যে এই যে নতুন করে আমরা কিছু চেষ্টা করছি, সেগুলোই সকলের কাছেই প্রযুক্তির দিক থেকেও অনেকটাই নতুন। কাজেই কিছু সমস্যা যদি হয় তাহলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আগাম। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা আপনাদের নিজেদের স্ক্রিনটা মিউট করে রাখবেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমরা অত্যন্ত সম্মানিত ড্রামা ক্লাবের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাননীয় উপাচার্য অধ্যাপক চঞ্চল চৌধুরী মহাশয়। আমি তাকেও কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই অধ্যাপক অভিজিৎ সেন সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই। এটা আমার কাছে অত্যন্ত সম্মানের যে আমি আজকে আমার স্যারকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারছি। অধ্যাপক অভিজিৎ সেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন স্নাতকোত্তর এবং তার গবেষণা। পরবর্তীকালে তিনি দীর্ঘদিন ধরে বিশ্বভারতীর ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন। বিশ্বভারতীর ইংরেজি বিভাগ বা ডিওমেল এর তিনি বিভাগীয় প্রধান ছিলেন বেশ অন্তত দুবার। পরবর্তীকালে কিছুদিন আগেও তিনি বিশ্বভারতীর ভাষা ভবনের অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন। অভিজিৎ সেন রবীন্দ্র চর্চা এবং শেক্সপিয়ার চর্চায় এটি অগ্রণী নাম। তার গবেষণার মূল উৎসাহ রেনেসাঁ পাঠ, থিয়েটার এবং রবীন্দ্রনাথ চর্চায়। বিশ্বভারতীর যে স্যাপ ডিআরএস গবেষণা কর্মটি ছিল, তিনি তার কোঅর্ডিনেটর ছিলেন। এই বড় গবেষণা কর্মটি বা প্রজেক্টটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইস্ট ওয়েস্ট কনফ্লুয়েন্স। অভিজিৎ বাবুর বেশ কয়েকটি আন্তর্জাতিক স্তরের গবেষণাপত্র এবং বই গবেষণার কাজ রয়েছেন, তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করছি এখানে। অভিজিৎ সেন অতিথি সম্পাদক হিসেবে সঙ্গীত নাটক, যেটি সঙ্গীত নাটক একাডেমির একটি পত্রিকা, তার অতিথি সম্পাদক ছিলেন। একটি বিশেষ ইস্যুতে রবীন্দ্রনাথ ইস্ট ওয়েস্ট এনকাউন্টার্স পারফরমেন্স অ্যান্ড ভিজুয়াল আর্টস শীর্ষক এই সঙ্গীত নাটক একাডেমির বিশেষ পত্রিকাটি অতিথি সম্পাদক হিসেবে কার্যভার পালন করেন ডক্টর অভিজিৎ সেন। এটি 2013 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড দ্য নেশন এই বইটি, যেটি পুনশ্চ এবং বিশ্বভারতীর যৌথ প্রকাশনা ছিল, 2011 সালে প্রকাশিত হয়েছিল, তার সহ সম্পাদক ছিলেন অভিজিৎ বাবু। ম্যাকবেথ, ইংরেজিতে ম্যাকবেথের একটি এডিশন এর এডিটর ছিলেন। পিয়ারসন লংম্যান থেকে বেরিয়েছিল 2009 সালে। এবং অভিজিৎ বাবুর সাম্প্রতিক যে কাজ, সেটি তাসের দেশ নাটকটির একটি ইংরেজি অনুবাদ, দ্য কিংডম অফ কার্ডস এইভাবে। এই বইটি প্রকাশিত হয় হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে এবং বইটির শিরোনাম ছিল দ্য এসেনশিয়াল ঠাকুর। একই সঙ্গে অভিজিৎ সেন থিয়েটারের সঙ্গে ভীষণভাবে জড়িত। যেহেতু আজকে আমরা ড্রামা ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করছি, তাই এটা বলাই বাহুল্য যে আমরা একজন থিয়েটারের মানুষকে চেয়েছিলাম। এবং অভিজিৎ বাবু কলকাতায় নাট্যম এবং শান্তিনিকেতনে কালের যাত্রা, এই দুটি থিয়েটার দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নির্দেশক হিসেবে, এবং তিনি তাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার নির্দেশনা দেওয়া নির্দেশক হিসেবে তার দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মেরি ওয়াইভস অফ উইন্ডসর, রোমিও অ্যান্ড জুলিয়েট, আ মিডসামার নাইটস ড্রিম, শেক্সপিয়ারের এই নাটকগুলি তিনি নির্দেশনা করেছেন। এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথের বিসর্জন, রাজা এবং তাসের দেশ
এই নাটকগুলি তিনি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে সাম্প্রতিক অবশ্যই তাসের দেশ, যে নাটকটি কিছুদিন আগে বিশ্বভারতীতে শান্তিনিকেতনে প্রযোজিত হয়, এবং তাসের দেশ একটি গদ্য নাটক হিসেবে প্রযোজিত হয়েছিল। আমরা আজকে ভীষণভাবে কৃতজ্ঞ। আরো একবার আমি ড্রামা ক্লাবের, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের সকলের পক্ষ থেকে অধ্যাপক অভিজিৎ সেনকে সাদর আমন্ত্রণ জানাই। তিনি যে সম্মত হয়েছেন এই নতুন প্ল্যাটফর্মে রবীন্দ্র ভাবনায় দেশ, নেশন এবং নাটক এই বিষয়ে বক্তব্য রাখার জন্য, তার জন্য আমরা সকলে ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা জানি যে রবীন্দ্রনাথের যে ন্যাশনালিজম চিন্তা বা যে নেশন বোধ, সেটি কিন্তু বাকিদের থেকে অনেকটাই আলাদা, এবং রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখায় বিভিন্ন সময়, কখনো গদ্য প্রবন্ধে, কখনো তার নাটকের মধ্যে দিয়ে, তার সৃষ্টির মধ্যে দিয়ে একটি বৃহত্তর মানবিকতাবাদের কথা বলে গেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা একটা অ্যারোগেন্ট ফান্ডামেন্টালিজম এবং ন্যাশনালিজমের একটা উত্থান দেখছি, সেখানে দাঁড়িয়ে আমরা কিভাবে আবার রবীন্দ্রনাথের কাছ থেকে অনুপ্রাণিত হতে পারি তার নাটকের মধ্যে দিয়ে, তার রক্তকরবী বা তার তাসের দেশের মধ্যে দিয়ে, সেই কথা আমরা শুনে নেব অধ্যাপক অভিজিৎ সেনের কাছ থেকে। ধন্যবাদ। সকলকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি। আমি শিরোনামটা ওরকমই রেখেছিলাম, রবীন্দ্র ভাবনায় দেশ, নেশন, নাটক। এখন স্বভাবতই একটা প্রশ্ন গোড়াতেই উঠতে পারে যে দেশ আর নেশন এই দুটো কথাকেই আমি রাখছি কেন। তার কারণ কিন্তু রবীন্দ্রনাথ নিজেই দিচ্ছেন। উনি 1901 সালে আর্নেস্ট রেনার একটি প্রবন্ধের অনুসরণে নেশন কি নামে একটি প্রবন্ধ, বাংলা প্রবন্ধ রচনা করেছিলেন। এবং সেখানে উনি একদম প্রথমেই বলছেন, বাংলায় নেশন কথার প্রতিশব্দ নাই। এবং আরেকটু পরে বলছেন যে নেশন একটি সজীব সত্তা, একটি মানুষ পদার্থ। এই যে নেশনের কোনো প্রতিশব্দ নেই, এইটি বলতে গিয়ে উনি কিন্তু মূলত যেটা দেশ বলে আমরা যা ভাবি তার কথা ভাবছেন না, বরং যেটাকে জাতি বলা হয়, উনি নিজেই বলছেন ইংরেজিতে যাহাকে রেস বলে, খানিকটা সেই ধরনের কথা ভাবছেন। দেশের মধ্যে যে একটা ভৌগোলিক অবস্থান, এইটুকুর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ এখানে আটকে থাকছেন না। এবং যার জন্য ওই কথাটা বললেন খানিকটা আবার রেনার অনুসরণেই, নেশন একটি সজীব সত্তা, একটি মানুষ পদার্থ। এবং এর মধ্যে উনি দুটি লক্ষণ উনি নির্ণয় করছেন, যে এই দুটি জিনিস যা এই পদার্থের, যা বলছেন অন্তঃপ্রকৃতি গঠিত করিয়াছে, তার একটি হচ্ছে সর্বসাধারণের প্রাচীন স্মৃতি সম্পদ, অর্থাৎ একটা কালেকটিভ মেমোরি, একটা শেয়ার্ড মেমোরি, যা আমাদের একটা ঐক্য দেয়। আর দ্বিতীয়টা হচ্ছে রবীন্দ্রনাথেরই কথায় পরস্পরের সম্মতি, একত্রে বাস করিবার ইচ্ছা, অর্থাৎ এক ধরনের একটা মিউচুয়াল কনসেন্ট, একটা এগ্রিমেন্ট, যেন যে আমরা একসঙ্গে বাস করব, আমরা একত্রে থাকবো, এই ধরনের একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে যেন আমাদের এই কালেকটিভ মেমোরি নিয়ে আমরা একসঙ্গে বাস করার একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছি। এইখানেই খানিকটা আমরা যদি বেনেডিক্ট অ্যান্ডারসনের কথা ভাবি, যে ইমাজিনড কমিউনিটিজ এর কথা বলেছিলেন, রবীন্দ্রনাথও কিন্তু এইভাবেই একটা নেশনকে ইমাজিন করার কথা ভাবছেন। যেভাবে আমরা একটা মানুষ পদার্থকে নিয়ে এই নেশনকে গঠিত করছি, এইটাই উনি রেনার এই প্রবন্ধ থেকে পাচ্ছেন। এবং তারপরে এই নেশন কি, নেশন সম্পর্কিত ওনার ধ্যান ধারণার অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই তৎকালীন যে স্বদেশ চিন্তা, ন্যাশনালিজম, নেশন বিল্ডিং নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা, সেগুলো ধীরে ধীরে গড়িয়ে গেছে।
তো নেশন বিল্ডিং সম্পর্কিত যে চিন্তা, সেই দিকেও যদি একটু যাই, সেখানে আমরা দেখবো এই নেশন সংক্রান্ত রবীন্দ্র ভাবনা কিন্তু এক জায়গায় আটকে থাকেনি। উনি নেশন স্টেট বলে যে কথাটা ভাবছেন, যেটা ইউরোপের অনুসারী, তার বিপরীতে উনি ভারতবর্ষের পক্ষে যেটা কার্যকরী সেই স্বদেশী সমাজের কথাটা তুলে আনবেন, যার মধ্যে আমি ধীরে ধীরে এগোচ্ছি। তাহলে একদম 1877, রবীন্দ্রনাথ তখনও 16 বছরও হয়নি, কুইন ভিক্টোরিয়াকে 1 জানুয়ারি 1877 এমপ্রেস অফ ইন্ডিয়া এইভাবে ঘোষিত করা হলো। তারপরে অনেক বাঙালি ওর মানে ভিক্টোরিয়ার জয়গান গেয়ে নানা রকম স্তুতি, নানা রকম বন্দনা রচনা করেছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথের পরিবারের একজন সৌরীন্দ্র মোহন ঠাকুর, তিনিও ছিলেন। কিন্তু ফেব্রুয়ারি মাসে হিন্দু মেলায় রবীন্দ্রনাথ নিজে স্বরচিত একটি কবিতা পাঠ করেন। সেখানে কিন্তু একেবারে অন্য ধরনের একটা সুর শোনা যায়। সে কবিতার একটা ছোট অংশ আমি বলছি। ব্রিটিশ বিজয় করিয়া ঘোষণা, আর যে গায় গাক, আমরা গাবো না, আমরা গাবো না হরষ গান, এসো গো আমরা যে কজন আছি, আমরা ধরিব আর এক তান। 16 বছর হয়নি, সে অবস্থায় রবীন্দ্রনাথ এইটা লিখছেন। আবার একদম জীবনের শেষ পর্যায়ে এসে 1941 সালের মে মাসে ইলিওনোর র্যাথপোর্ন বলে একজন ভদ্রমহিলা, ইংরেজ ভদ্রমহিলা, তিনি ভারতবাসী সম্পর্কে কিছু কটু মন্তব্য করেছিলেন। 4 জুন 1941, অর্থাৎ মৃত্যুর মাত্র 2 মাস আগে, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় রবীন্দ্রনাথ এর তীব্র বিরোধিতা করেছিলেন। আমি একটু পড়ছি। It is not so much because the British are foreigners that they are unwelcome to us, as because, while pretending to be trustees of our welfare, they have betrayed the great trust and have sacrificed the happiness of millions in India to bloat the pockets of a few at home. I should have thought that the decent Britisher would at least keep silent at these wrongs and be grateful for our inaction, but that he should add insult to injury and pour salt over our wounds passes all bounds of decency. অর্থাৎ জীবনের একদম শুরুর পর্যায়ে এবং জীবনের শেষ পর্যায়ে এইরকম অ্যান্টি ব্রিটিশ উচ্চারণ রবীন্দ্রনাথের কণ্ঠে শোনা যাচ্ছে। কিন্তু মূলত যে সুরটা বেশি প্রধান হয়ে উঠেছে সেটা বেঙ্গল রেনেসান্সের একদম অনুসরণ করে ছোট ইংরাজ এবং বড় ইংরাজের মধ্যে একটা পার্থক্য উনি মনে মনে ভেবে নিচ্ছেন। অর্থাৎ বড় ইংরাজ হচ্ছে সে যার থেকে আমার অনেক কিছু শিখবার আছে, তার সাহিত্য, তার সংস্কৃতি, যে ওপারে মানে বিদেশে থেকে, বিলাতে থেকে সে অনেক কিছু আমাদের শেখাতে পারে, কিন্তু সে ওই আমাদের কাছে সাহিত্য ইতিহাসের ইংরেজি পুঁথিতে আবদ্ধ। ছোট ইংরাজ হচ্ছে যে কলোনাইজার, যে উপনিবেশ পত্তন করছে, এখানে শাসন জারি করছে এবং সে অগ্রসর হইয়া চলে না। এই যে ছোট ইংরাজ বড় ইংরেজের মধ্যে যে পার্থক্য উনি করছেন, এটা কিন্তু বেঙ্গল রেনেসান্সের সময় একদিকে রিফর্মিস্ট, একদিকে রিভাইভালিস্ট, এই যে দোলাচলের মধ্যে দিয়ে বেঙ্গল রেনেসান্স এগোচ্ছিল, এটা তারই একটা লক্ষণ। ঠাকুর পরিবারও মনে রাখতে হবে এই বেঙ্গল রেনেসান্সের পুরোধায় ছিল এবং রবীন্দ্রনাথ সেই পরিবারেই বড় হয়েছেন। সুতরাং রবীন্দ্রনাথের জীবদ্দশায় এই রকম একটা দোলাচল, এই রকম ছোট ইংরাজ বড় ইংরাজ সম্পর্কে একটা দ্বৈত দৃষ্টিভঙ্গি, এটা বোধহয় রবীন্দ্রনাথের প্রায় সবসময় ছিল। কখনো কখনো টলে গেছেন, কখনো কখনো অন্যভাবে ভেবেছেন, কিন্তু এটাই মূল সুর। আমি মূলত একটু আমাদের দৃষ্টিটা রাখবার চেষ্টা করব 1890 থেকে 1908, এই 18 বছর সময়ের মধ্যে।
নাটকের মধ্যেও আমি ফিরবো, নাটকের ক্ষেত্রেও এটা দরকারি। কিন্তু তার আগে একটু দেখি এই সময় উনি আরো কি কি ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি বলেছি 1890 থেকে 1908। 1901 খ্রিস্টাব্দে উনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, অর্থাৎ একটা অন্য ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা অল্টারনেটিভ পেডাগজি এর চেষ্টা উনি করছেন। 1905 উনি বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যোগদান করছেন, যদিও খুব বেশি দিন এর সঙ্গে থাকছেন না, কিন্তু কিছুদিনের জন্য হলেও বঙ্গভঙ্গের সঙ্গে উনি জড়িয়ে পড়েছিলেন এবং ওনার অনেক স্বদেশী গান এই সময় উনি লিখছেন। 1906 উনি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনের সদস্য হন। সেখানেও কিন্তু এই অন্য ধরনের, ভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা কি হতে পারে সেই সব চিন্তা ভাবনা চলছিল। আমাদের মনে রাখতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত ততদিনে, কিন্তু 1906 এই ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন থেকে কিন্তু পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখন এই সময়টাতে 1890 থেকে 1908 এই সময়টাতে উনি অনেকগুলো নেশন বিল্ডিং অর্থাৎ দেশ সংগঠন সংক্রান্ত অনেকগুলো লেখা, অনেকগুলো প্রবন্ধ লিখছেন। আমি কতগুলো বলি। 1893 লিখছেন ইংরাজ ও ভারতবাসী, 1898 লিখছেন কণ্ঠরোধ। এই দুটোতেই যেমন উনি যে ভারতবাসী বড্ড বেশি ইংরেজের ন্যাওটা হবার চেষ্টা করছে, ইংরেজের স্তুতি করছে, স্তাবকতা করছে, তাদের বিরুদ্ধে উনি কলম ধরছেন। কণ্ঠরোধে ইংরেজ শাসনের যে বাড়াবাড়ি, যে উৎপীড়ন, তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এরপরে 1901 উনি নেশন কি, যে প্রবন্ধের কথা আগেই বললাম, ভারতবর্ষীয় সমাজ, এই ধরনের প্রবন্ধগুলো লিখছেন। 1902 লিখছেন ভারতবর্ষের ইতিহাস। এই প্রবন্ধগুলোতে ভারতবর্ষের অতীত ইতিহাসটা, ভারতবর্ষ মানে কি, ওনার কাছে ভারতবর্ষ মানে কি এটা বলার চেষ্টা করছেন। এবং আরো খুব সচেতন ভাবে, যেটা আমি একটা সেমিনাল টেক্সট বলে মনে করি, 1904 উনি স্বদেশী সমাজ এই প্রবন্ধটি লিখলেন। এইখানে উনি বলবার চেষ্টা করছেন ভারতবর্ষের আসল শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কি হওয়া উচিত ছিল। আমি পরে স্বদেশী সমাজ সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো। দুটি প্রবন্ধের কথা বলি। 1907 ব্যাধি ও প্রতিকার, 1908 পথ ও পাথেয়। এই ধরনের প্রবন্ধে উনি তৎকালীন যে ভারতীয় পলিটিক্যাল নেতা যারা ছিলেন, রাজনৈতিক নেতা যারা ছিলেন, বিশেষ কংগ্রেসে, তাদের সম্পর্কে উনি একটুখানি বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন, কারণ ওর মনে হচ্ছে যে তারা আসল সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন না। শিক্ষা কি হওয়া উচিত, অর্থনৈতিক ব্যবস্থা কি হওয়া উচিত, মানুষে মানুষে ভেদাভেদ যেভাবে সমাজকে ভেদ করছে সেইটা কি হওয়া উচিত, হিন্দু মুসলিম যে সমস্যা রয়েছে সেইটাকে কিভাবে একটা সুরাহা করা দরকার, এইগুলো এই পলিটিক্যাল নেতারা দেখবার চেষ্টা করছেন না। তারা শুধুই ইংরেজ বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। এই জন্য এই ধরনের প্রবন্ধগুলোতে উনি সেই কথাটা তুলে ধরবার চেষ্টা করছেন। কিন্তু আমি ফিরে যাব স্বদেশী সমাজে। 1904 লেখা স্বদেশী সমাজ প্রথমে উনি একটি বক্তৃতা হিসেবে পড়েছিলেন, যখন সাংঘাতিক জলকষ্টের জন্য একটা মিটিং এ এই আয়োজন করা হয়েছিল, মিটিং এর, যাতে তার মধ্যে দিয়ে এই জলকষ্ট দূর করার জন্য কিভাবে সরকারের কাছে সাহায্য চাওয়া যায়, সেই কারণে এই মিটিংটা করা হয়েছিল। স্বদেশী সমাজে রবীন্দ্রনাথ অনেকগুলো কথা তুলছেন, আমি একটা দুটো বলি। উনি পরিষ্কার বলছেন, সাধারণের কল্যাণ ভার যেখানে পুঞ্জিত হয় সেইখানেই দেশের মর্মস্থান। বিলাতে রাজশক্তি যদি বিপর্যস্ত হয় তবে সমস্ত দেশের বিনাশ উপস্থিত হয়। আমাদের দেশে সমাজ যদি পঙ্গু হয় তবেই যথার্থভাবে দেশের সংকটাবস্থা উপস্থিত হয়। অর্থাৎ বিলাতে রাজশক্তির মধ্যে আর আমাদের সমাজের মধ্যে ব্যবস্থাটা আলাদা রকমের, এবং ভারতবর্ষীয় সমাজ
যে প্রবন্ধের কথা আগেই বললাম, সেখানে উনি বলেইছিলেন এই কথা আমাদিগকে বুঝিতে হইবে, আমাদের দেশে সমাজ সকলের বড়। এই স্বদেশী সমাজে এসে তাহলে উনি স্বদেশী সমাজকে ইউরোপীয় নেশন স্টেটের বিপ্রতীপে দাঁড় করালেন। পরিষ্কার বলছেন, ইংরেজিতে যাহাকে স্টেট বলে, আমাদের দেশে আধুনিক ভাষায় তাহাকে বলে সরকার। এই সরকার প্রাচীন ভারতবর্ষে রাজশক্তি আকারে ছিল, কিন্তু বিলাতের স্টেটের সঙ্গে আমাদের রাজশক্তির প্রভেদ আছে। বিলাত দেশের সমস্ত কল্যাণ কর্মের ভার স্টেটের হাতে সমর্পণ করিয়াছে, ভারতবর্ষ তাহা আংশিক ভাগ মাত্র করিয়াছিল। আবারও স্বদেশ সমাজের একটা পরিশিষ্ট লিখেছিলেন একই সালে 1904-এ, সেখানে লিখেছিলেন, ইউরোপের যেখানে বল, আমাদের সেখানে বল নহে, আমাদের দেশে কল্যাণ শক্তি সমাজের মধ্যে। অনেক পরে 1929 সালে রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত এই নামে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেখানে লিখছিলেন, দেশ ছিল দেশের লোকের, রাজা ছিল তার এক অংশ মাত্র, মাথার উপর যেমন থাকে তেমনি। তাই ওই স্বদেশী সমাজের যে ঘোষণা, আমাদের দেশে সরকার বাহাদুর সমাজের কেহই নন, সরকার সমাজের বাহিরে। অর্থাৎ উনি বলার চেষ্টা করছেন, সরকার থাকতে পারে, রাজা থাকতে পারে, কিন্তু সমাজ আছে। সমাজ রাজাকে বাদ দিয়েও তার নিজস্ব গতিতে, নিজস্ব শক্তিতে চলে। এবং এই জন্যই এই কথাটা উনি মনে করিয়ে দেন এই বক্তৃতার মধ্যে, যে সেই সমাজে, সেই স্বদেশী সমাজে রাজা নিশ্চয়ই কাজ করতেন, কিন্তু সমাজের বাকি ব্যক্তিরাও কাজ করতেন। কাজেই রাজার পাশাপাশি যিনি পারতেন, তিনিও কিন্তু একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করতেন, একটা মন্দির করে দিতেন, একটা পুকুর কাটিয়ে দিতেন। প্রত্যেকে তার নিজের মতো করে এগিয়ে আসতেন সমাজের কাজে নিজেকে নিয়োজিত করবার জন্য। আমি স্বদেশী সমাজ থেকে আবার পড়ছি, রাজা যে প্রজাদের জন্য দীর্ঘিকা খনন করিয়া দিতেন না তাহা নয়, কিন্তু সমাজের সম্পন্ন ব্যক্তি মাত্রেই যেমন দিত, তিনিও তেমনি দিতেন। রাজা অমনোযোগী হইলেই দেশের জলপাত্র রিক্ত হইয়া যাইত না। সুতরাং এটা খুব স্পষ্ট যে সকলকে এগিয়ে এসে কাজ করতে হবে। এবং ঠিক সেই কারণে ওনার একটুখানি আপত্তি আছে, সরকার বাহাদুরের কাছে আমাদের জলকষ্ট নিয়ে আমরা সবাই দরবার করব, সরকার সুরাহা করে দেবেন। ওনার কথা হচ্ছে, আমরা কেন এগিয়ে আসবো না? এবং আমরা এগিয়ে আসবো না কারণ আজকে আমাদের যেটা নেই সেটা হচ্ছে আত্মশক্তি। এই আত্মশক্তিকে আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। এই কথাটা বলছেন, আমি স্বদেশকে বিশ্বাস করি, আমি আত্মশক্তিকে সম্মান করি। আমরা আমি স্বদেশ সমাজের কথা বলছি। এবং ওই আত্মশক্তি থাকলেই রাজা যদি পারেন, আমিও পারবো, এই কথাটা বলবার চেষ্টা করছেন। এবং স্বদেশী সমাজে আরেকটা কথা বলছেন, সমাজ বাহিরের সাহায্যের অপেক্ষা রাখে নাই এবং বাহিরের উপদ্রবে স্ত্রীভ্রষ্ট হয় নাই। এই স্ত্রীভ্রষ্ট কথাটা আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আমি পারলে পরে এই জায়গাটায় ফিরে আসব। কিন্তু এই আত্মশক্তির অভাবে তাহলে সমাজ স্ত্রীভ্রষ্ট হচ্ছে। এবং খুব পরিষ্কারভাবে বলছেন, আমি আবার স্বদেশী সমাজ থেকে পড়ছি, বাহির হইতে যে উদ্যত শক্তি প্রত্যহ সমাজকে আত্মসাৎ করিতেছে, তাহা ঐক্যবদ্ধ, তাহা দৃঢ়, তাহা আমাদের বিদ্যালয় হইতে আরম্ভ করিয়া প্রতিদিনের দোকান বাজার পর্যন্ত অধিকার করিয়া সর্বত্র নিজের একাধিপত্য স্থূল সূক্ষ্ম সর্ব আকারেই প্রত্যক্ষ গম্য করিয়াছে। এখন সমাজকে ইহার বিরুদ্ধে আত্মরক্ষা করিতে হইলে অত্যন্ত নিশ্চিত রূপে তাহার আপনাকে দাঁড় করাইতে হইবে। অর্থাৎ ওই যে ছোট ইংরেজ, সে কিন্তু তার শাসন কায়েম করার জন্যে এইভাবে একাধিপত্য বিস্তার করেছে। এবং যেটা পরিষ্কার, বিদ্যালয় থেকে দোকান বাজার পর্যন্ত কথাটা বলেছেন। এবং তার বিপরীতে তাহলে আমাদের আত্মরক্ষার উপায় কি? আমাদের নিজেদের দাঁড়াতে হবে,
আমাদের আত্মশক্তি নিয়ে আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এবং এটাই ওনার মনে হয়েছিল যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, মুক্তি আন্দোলন যেভাবে চলছে সেখানে কিন্তু আত্মশক্তির অভাব আছে। এবং সেই জন্য যেটা বললাম, ব্যাধিও প্রতিকার বা পথ পাথেয় ওই ধরনের প্রবন্ধগুলোতে এটাই উনি নির্দেশ করবার চেষ্টা করছেন। এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে উনি পরবর্তীকালে ওর প্রত্যক্ষ সংযোগটা এই কারণেই প্রত্যাহার করেছিলেন। অনেক পরে যখন জাপান, আমেরিকা ঘুরে আসছেন 1911 থেকে 1916 এই সময়ের মধ্যে অনেকবার যাচ্ছেন, তখন ন্যাশনালিজম নিয়ে কতগুলো ইংরেজি প্রবন্ধ লিখছেন। সেখানেও কিন্তু এই কথাটা বারে বারে আসছে, অর্থাৎ ভারতবর্ষ নেশন স্টেটের দেশ নয়, ভারতবর্ষকে উনি বলছেন এ কান্ট্রি অফ নো নেশন। ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট, ওই প্রবন্ধে এই কথাটা রয়েছে। এবং ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, সেখানে বলছেন যে আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে কারণ আমাদের যেটা দরকার সেটা আসছে না। সেটা কি? a constructive work coming from within herself। এই কনস্ট্রাকটিভ ওয়ার্কটা আসছে না। এই কনস্ট্রাকটিভ ওয়ার্কটা কিভাবে আসতে পারে সেটাই উনি স্বদেশী সমাজে বলবার চেষ্টা করলেন। এবং অনেক পরে উনি শ্রীনিকেতনে ইতিহাস ও আদর্শ বলে আবার একটা বক্তৃতা উনি দিয়েছিলেন শ্রীনিকেতনের যারা তৎকালীন কর্মী তাদের সামনে, যেটা পরে পল্লী প্রকৃতির মধ্যে প্রকাশিত হয়। সেখানেও উনি এই কথাটা বলছেন, উনি স্বদেশী সমাজের প্রসঙ্গ টেনে উনি বলছেন যে সেখানে আমি এটাই বলবার চেষ্টা করেছিলাম, আমি একলা সমস্ত ভারতবর্ষের দায়িত্ব নিতে পারবো না, আমি কেবল জয় করব একটি বা দুটি ছোট গ্রামকে। আমি যদি দুটি তিনটি গ্রামকেও মুক্তি দিতে পারি অজ্ঞতা অক্ষমতার বন্ধন থেকে, তবে সেখানে সমগ্র ভারতের একটি ছোট আদর্শ তৈরি হবে। এবং এভাবেই উনি একটা অন্য ধরনের সভ্যতার চেহারা উনি ভাবছিলেন, অন্য ধরনের সমাজের চেহারা উনি ভাবছিলেন। এবং আমার স্থির বিশ্বাস উনি শান্তিনিকেতনে সেই চেহারাটা দেবার চেষ্টা করেছিলেন। এবং এখানে এই অন্য ধরনের সভ্যতা যখন আমি বলছি, ওনার মাথায় একটা এশীয় সভ্যতা, তা ইউরোপীয় সভ্যতার বিপরীত, ইউরোপীয় সভ্যতার অল্টারনেটিভ হতে পারে, সেইটা উনি চিন্তা করছিলেন। এবং সেই জন্যে এশিয়ারই একটি দেশ যখন সেই ইউরোপীয় সভ্যতার অনুসরণ করে আগ্রাসী মনোভাব দেখায়, সেই জাপানের প্রতি উনি রুষ্ট হয়ে ওঠেন। জাপানকে উনি প্রথমে খুব পছন্দ করেছিলেন, কিন্তু পরে যখন জাপান একইভাবে ইম্পিরিয়ালিস্ট হয়ে উঠছে, চীন আক্রমণ করছে, তখন রবীন্দ্রনাথ জাপানকে ছেড়ে কথা বলেননি। ইয়োনো নোগুচি বলে একজন জাপানি কবি যার সঙ্গে ওনার সখ্য ছিল, তাকে উনি একটা চিঠিতে 1938 সালে লিখছেন, when you speak therefore of the inevitable means terrible it is though for establishing a new great world in the Asiatic continent, এইটা নোগুচি লিখেছিলেন যে এইটা দরকার, এরকম ভাবেই এশিয়াটিক সিভিলাইজেশন দরকার। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন এইটা inevitable means মানে কি? Signifying, I suppose, the bombing of Chinese women and children and the desecration of ancient temples and universities as a means of saving China for Asia. You are ascribing to humanity a way of life which is not even inevitable among the animals and would certainly not apply to the East in spite of her occasional aberrations. এবং তারপরে উনি যোগ করছেন, you are building your conception of an Asia which would be raised on a tower of skulls. এইটা ওনার আপত্তি। এবং সেই জন্যই রবীন্দ্রনাথের পরের পর্যায়ে আমরা দেখতে পাই যে উনি কিন্তু ওই সংকীর্ণ স্বাদেশিকতার চিন্তা থেকে বেরিয়ে এসে উনি একটা বৃহত্তর অঙ্গনে পৌঁছচ্ছেন, যেখানে ওনার ইউনিভার্সালিজম এর কথা উনি বলছেন। এক ধরনের বলা যেতে পারে বৃহত্তর ইন্টারন্যাশনালিজম, এখানে উনি পৌঁছচ্ছেন। যার জন্য বিশ্বভারতী যখন উনি প্রতিষ্ঠা করছেন 1921-এ, উনি কিন্তু সেই দিকে এগোচ্ছেন। বিশ্বভারতীর লক্ষ্য তাই, যত্র বিশ্বম ভবত্যে নীড়ম, where the world makes its home in a single nest।
এবং পিটার গেটেসকে একটা চিঠিতে উনি 1922 লিখছেন, I merely started with this one simple idea that education should never be dissociated from life. এবং এখানে একটা জিনিস বোঝার আছে, এই সময় কিন্তু উনি বারে বারে বলছেন যে প্রাচ্য পাশ্চাত্যকে পুরোপুরি বর্জন করবে তার কোনো মানে নেই। পাশ্চাত্যের মধ্যে থেকে যদি কিছু গ্রহণযোগ্য থাকে, ওই বড় ইংরাজ যদি আমাকে কিছু শেখাতে পারে সেটা আমি গ্রহণ করব, কিন্তু সেটা আমার প্রেক্ষিতে উপযুক্ত হতে হবে। উনি বলছেন মডার্ন রিভিউতে, এটা গান্ধীর সঙ্গে যখন ওনার একটা ডিবেট চলছিল, সেখানে মডার্ন রিভিউতে উনি একটা লেখায় লিখেছিলেন, It hurts me deeply when the cry of rejection rings loudly against the West in my country with the clamor that the Western education can only injure us. It cannot be true. এবং পল্লী প্রকৃতিতে 1928 উনি লিখেছিলেন, বিদ্যার মধ্যে জাতিভেদ নেই, ইউরোপের বিদ্যা আমরা চাই না, এই বিদ্যায় শয়তানি আছে, আজকের দিনে আমাদের দেশে সর্বদাই এ কথা শুনতে পাই। এমন কথা আমরা বলবো না, বলবো না শক্তি আমাদের মারছে, অতএব অশক্তি আমাদের শ্রেয়। এই কারণেই উনি কিন্তু একটা উদার জাতীয়তাবাদ যদি বলি, একটা ইনক্লুসিভ ন্যাশনালিজম, এই দিকে এগোচ্ছিলেন। অর্থাৎ জাতীয়তাবাদ না দেশপ্রেম, এই প্রশ্নটা বড় হয়ে উঠছিল। আর দেশপ্রেম মানে যে একটা বিযুক্ত দেশের জাত্যাভিমান নিয়ে শুধু পড়ে থাকা নয়, বৃহত্তর অঙ্গনে গিয়ে দাঁড়ানো, মূল লক্ষ্য যে মানুষের মঙ্গল, এই কথাটা উনি বলছিলেন। এবং এইটাই ওনার ইউনিভার্সালিজমের দিকে ওনাকে নিয়ে যাচ্ছে। এবং আমি যেটা বললাম, শান্তিনিকেতন শ্রীনিকেতন মিলে যে সমাজ ব্যবস্থা উনি তৈরি করছিলেন, সেখানেও বোধহয় উনি তার সেই ইমাজিনড কমিউনিটিকে এনে ফেলছিলেন। এবারে চট করে একটু নাটকের দিকে যাই। নেশন, দেশ ইত্যাদি কথা যা বললাম তারই রেশ ধরে আমি বলবো, এই কথাটা আমি সাধারণত বলে থাকি, if Rabindranath was imagining a nation, he was also imagining a theater for that nation. সেই নেশনে, সেই দেশের, সেই সমাজের নাটকটা কিরকম হবে, ইনফ্যাক্ট তার কালচারাল স্পেসটা কিরকম হবে, এইটা নিয়ে তার ভাবনা চিন্তা ছিল। আমরা জানি যে যে বাড়িতে তিনি বড় হচ্ছেন, ঠাকুর পরিবারে, যে কথাটা আমি আগেও বলেছি, সেটা কিন্তু একেবারেই বেঙ্গল রেনেসান্সের অনুসরণ করছিল। একদিকে জোড়াসাঁকো নাট্যশালা একেবারেই তৎকালীন প্রসিনিয়াম থিয়েটারের অনুসরণ করে একটা নাটমঞ্চ তৈরি করেছিল। আবার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিন্তু যাত্রাওয়ালাদের ডেকে এনে যাত্রার অভিনয় হতো। আমরা রবীন্দ্রনাথের আত্মজীবনী পড়লেই সেটা জানতে পারি। অর্থাৎ একই সঙ্গে যেটা বিদেশ থেকে আমদানি করা থিয়েটার এবং যেটা আমাদের একেবারে দেশজ নাট্য উপাদান, সেই যাত্রা, এই দুয়ের মিশ্রণে কিন্তু রবীন্দ্র চেতনায় নাটকের ভাবনা গড়ে উঠছিল। একদম প্রথমে 1881-তে যখন বাল্মীকি প্রতিভা লিখছেন, থেকে 1890-তে যখন বিসর্জন লিখছেন, এই অধ্যায়টাতে কিন্তু উনি মূলত পাশ্চাত্যের অনুসরণেই নাটক লিখছেন। হতে পারে সেটা অপেরা ধর্মী গীতিনাট্যগুলো, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, মায়ার খেলা, বা হতে পারে সেটা শেক্সপিয়ারের ওই 5 অ্যাক্ট ট্র্যাজিক স্ট্রাকচারের অনুসরণে রাজা ও রানী বা বিসর্জন, 1889-তে রাজা ও রানী, বিসর্জন 1890। কিন্তু 1890-এর বিসর্জনের পরে 1908 পর্যন্ত উনি কিছু কিছু নাটক লিখছেন, কিন্তু নাট্য চর্চার মধ্যে খুব একটা নেই। এটা কিন্তু রবীন্দ্রনাথের পক্ষে একটু ব্যতিক্রমী, কারণ রবীন্দ্রনাথ একটা নাটক লিখলেই সেটাকে অভিনয় করবার জন্য ছটফট করতে শুরু করতেন। যতক্ষণ না সেটা তার মঞ্চ রূপায়ণ হচ্ছে, তিনি খুব ব্যস্ত হয়ে পড়তেন। অথচ 1890 থেকে 1908 উনি কিছু কিছু নাটক লিখছেন, সেগুলো কিন্তু তেমন ভাবে উনি মঞ্চস্থ করছেন না। কিছু কিছু প্রহসন আছে, গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, কুশীকরণ, কিন্তু একটা খুব উল্লেখযোগ্য নাটক লিখছেন, কাব্য নাটক চিত্রাঙ্গদা, 1891। একটি কাব্য নাটক লিখছেন মালিনী। এই দুটিকেই কিন্তু উনি মঞ্চস্থ করেননি। এবং
আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সময়ের মধ্যে 1903 উনি রঙ্গমঞ্চ নামে একটি প্রবন্ধ লিখছেন, যেখানে ওনার নাটক সংক্রান্ত ধ্যান ধারণা উনি কিছুটা তুলে ধরছেন। এখানে মূলত উনি ইউরোপের যে নাট্য রীতি, মূলত যেটা স্টেজ রিয়ালিজম, ইউরোপিয়ান স্টেজ রিয়ালিজম, তার বিপরীতে দেশজ নাট্য উপাদান, বিশেষ করে যাত্রার কথা উনি বারে বারে বলছেন। এটা আমরা সবাই জানি, রঙ্গমঞ্চ এটা বলেছেন। পরবর্তীকালে যখন এই রাজা ও রানী ভেঙে তপতি লিখেছেন অনেক পরে 1929-এ, তখন উনি কিন্তু তপতির ভূমিকাতেও ওই একইভাবে আমাদের ভারতীয় রীতিতে যেভাবে নাটক হতো তার কথা বলেছেন। আমি রঙ্গমঞ্চের মধ্যে যাচ্ছি না, রঙ্গমঞ্চ সম্ভবত সকলেরই পড়া আছে, কিন্তু রঙ্গমঞ্চে যে কথাটা বলছেন সেটা কিন্তু তার পরে যে নাটকগুলো এলো, এবং সেটা এলো 1908-এর শারদোৎসবের হাত ধরে, সেইখানে কিন্তু উনি এক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে যে দুটি উল্লেখযোগ্য প্রকৃতিমূলক নাটক, সিজনাল প্লে, এই সময় হয়, সেটা হচ্ছে শারদোৎসব আর ফাল্গুনী। 1908 শারদোৎসব, 1915 ফাল্গুনী। মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু উনি নিজেকে সরিয়ে নিয়ে গিয়েছেন শান্তিনিকেতনে, এবং শান্তিনিকেতনের এই খোলা প্রাঙ্গণে দাঁড়িয়ে এই ধরনের প্রকৃতিধর্মী নাটককে করা ওর পক্ষে অনেক বেশি সম্ভব ছিল। এবং সেই জন্যে শারদোৎসব বা ফাল্গুনীতে যে কথাটা বারে বারে আসে সেটা হচ্ছে, ফাল্গুনীতে যেটা বলছেন, চিত্রপট আর চিত্তপটের মধ্যে যে ব্যবধান, বলছেন চিত্রপটে প্রয়োজন নেই, আমার দরকার চিত্তপট, সেখানে শুধু তুলি বুলিয়ে ছবি জাগাবো। এই যে চিত্তপটের কথা, এ কথাটা রঙ্গমঞ্চ ছিল যে সহৃদয় দর্শক কি পারবে না তার নিজের কল্পনাকে বাড়িয়ে তুলে তুমি যেটা বলতে চাইছো সেটাকে গ্রহণ করতে? মালিনীর বাগান কি বাগান হিসেবে একেবারে রিয়ালিস্টিক্যালি দেখাতে হবে? এই কথাটা উনি রঙ্গমঞ্চে বলেছিলেন। এই পরীক্ষাটা উনি করছেন শান্তিনিকেতনে আসার পরে, এবং শান্তিনিকেতনে আসবার পরে শারদোৎসব থেকে যে নাটকের ধারা শুরু হলো সেটা কিন্তু ওই আগের বিসর্জন রাজা ও রানীর থেকে একেবারে আলাদা। এই নাটকগুলোকে লক্ষ্য করতে হবে, একটা বড় উপাদান এই নাটকগুলোতে হচ্ছে পথ, রাস্তা। রাস্তা একটা খুব বড় জায়গা, রাস্তা, এবং রাস্তা জুড়ে মানুষ, সেটা বারে বারেই ফিরে ফিরে আসছে নাটকগুলোতে। অর্থাৎ একভাবে বেরিয়ে আসছেন একটা ঘরের সীমাবদ্ধ পরিসর থেকে। অনেকগুলো গদ্য নাটক লিখছেন। শারদোৎসবের পরে আসছে রাজা 1910, ডাকঘর 1912, ফাল্গুনী বলেছে 1915, মুক্তধারা 1922, রক্তকরণ 1924, নটির পূজা 1926, কালের যাত্রা 1932, তাসের দেশ প্রথম ভার্সন 1933, তারপর এটা আবার একটা একেবারে আমূল রিভাইজ করছেন 1938 নাগাদ। কিন্তু নটির পূজা 1926-এ কিন্তু আবার একটা মোড় ঘুরছেন। নটির পূজার একদম শেষটাতে ড্রামাটিক ক্লাইম্যাক্স যেটাকে আমরা বলি, সেটা আসছে একটা নাচের মধ্যে দিয়ে। শ্রীমতীর নাচ আমায় ক্ষম হে ক্ষম, এই প্রথম নাচকে সরাসরি নাটকের অঙ্গনে উনি ঢোকালেন। এবং এরপর যেগুলো উনি করছেন সেখানে নাচই কিন্তু হয়ে উঠছে নাটকের ভাষা। উনি নৃত্যনাট্যের দিকে ঘুরে যাচ্ছেন, এবং পরপর সাপোচন 1931, চণ্ডালিকা 1933, চিত্রাঙ্গন 1935, শ্যামা 1939, পরপর এই চারটি কিন্তু আসছে। এবং নৃত্যনাট্যের ভেতর দিয়ে উনি কিন্তু নৃত্যকে আঙ্গিক হিসেবে ব্যবহার করে নাটককে এগিয়ে নিচ্ছেন। ততদিনে কিন্তু উনি জাপান, জাভা, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ থেকে এবং আমাদেরও বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন নৃত্য শৈলীকে তুলে এনেছেন এবং তাকে ব্যবহার করছেন এই নৃত্যনাট্যগুলোর মধ্যে। এইভাবে অনেকগুলো স্তরের ভেতর দিয়ে রবীন্দ্রনাথের নাটক এগোয়। এবং একটা জিনিস মনে রাখা দরকার, উনি হয়তো পাশ্চাত্যের যে ধারাটা বিসর্জনে যেটা ব্যবহার করেছিলেন সেখান থেকে সরে যাচ্ছে, কিন্তু সরে গিয়ে উনি পরবর্তীকালে শারদোৎসব থেকে যে নাটক তৈরি করছেন, যেখানে ভারতীয় ধারাকে উনি বড় করে তুলছেন,
শান্তিনিকেতনের পরিপ্রেক্ষিতে। কিন্তু এটা বলা দরকার যে যখন এই নাটককে উনি নিয়ে আসছেন কলকাতার স্টেজে, বা যখন সেটাকে করছেন বম্বেতে, সেখানে তো প্রসিনিয়াম মঞ্চেই করছেন, কিন্তু সেটা নিয়ে কিন্তু ওনার কোনো ছুট মার্গ নেই। প্রসিনিয়ামের মঞ্চকে উনি ব্যবহার করে তাকে কিভাবে ভারতীয় করে তোলা যায়, কতখানি ভারতীয় করে তোলা যায় তার স্টেজ ডেকরের, অর্থাৎ তার মঞ্চ স্থাপত্যের মধ্যে দিয়ে, সেই চেষ্টাটা করছেন। অর্থাৎ একভাবে কিন্তু সেইখানে আবার উনি একই সঙ্গে পাশ্চাত্য এবং প্রাচ্য দুই রীতিকেই মেলাবার চেষ্টা করছেন। উনি যখন বিসর্জন করছেন 1923-এ কলকাতায়, বা উনি যখন রাজা করছেন কলকাতায় 1930 নাগাদ, তখনও কিন্তু এই একই কাজ উনি করছেন। উনি বারে বারেই একটা কলকাতার কোন একটা মঞ্চ যেখানে প্রসিনিয়াম থিয়েটার রয়েছে, সেখানেই ব্যবহার করছেন এমন এক মঞ্চ স্থাপত্য যার মধ্যে দিয়ে একটা ভারতীয় রস, একটা ভারতীয় উপাদান সেখানে চলে আসছে। আমি এবং এখানে যেটা আমি বললাম, ওই যেটা আমি আগে বলেছি, একটা ইউনিভার্সালিজমের দিকে ঘুরেছিলেন, এটা কিন্তু এখানেও তিনি করছেন। এবং একই সঙ্গে শান্তিনিকেতনে যখন উনি করছেন, ওই যে ইমাজিনড কমিউনিটির কথা আমি বলেছিলাম, উনি কিন্তু শান্তিনিকেতনের পুরো সমাজকে ডাক দিচ্ছিলেন নাটকে অংশগ্রহণ করতে। তাই নটির পূজায় যদি মেয়ে গৌরী বসু, নন্দলাল বসু মেয়ে, তিনি যদি শ্রীমতীর ভূমিকা নেন, বাবা নন্দলাল তিনি কিন্তু তার মঞ্চ স্থাপত্য করছেন, তিনি কিন্তু তার পোশাক আশাকের ডিজাইনিং করছেন। অর্থাৎ যারা যারা আছেন তাদের সকলকে তিনি আহ্বান করছেন। একই সঙ্গে ছাত্ররা এবং মাস্টারমশাইরা মিলে এই নাটক করছেন। কাজে এই ধরনের একটা পরীক্ষা, এই ধরনের একটা প্রয়োজন উনি অনুভব করেছিলেন, যে পুরো কমিউনিটি কিভাবে এইরকম একটা বিশেষ কালচারাল আর্টিকুলেশন, যেটা নাটক যদি সেইভাবে বলি, সেইখানে কিভাবে সংযুক্ত করতে পারে। অর্থাৎ একটা সাংস্কৃতিক একটা বিশেষ অবয়বের ভেতর দিয়ে কিভাবে সমস্ত সমাজটা এসে মিলতে পারে, এই চেষ্টাটা কিন্তু উনি শান্তিনিকেতন শ্রীনিকেতনে বসে করছিলেন। আমি যেটা বললাম সেটা দুটি নাটককে মাথায় রেখে একটুখানি বলবার চেষ্টা করব। একটা হচ্ছে রক্তকরবী। রক্তকরবী নাটকটা কোথায় হচ্ছে খেয়াল করে দেখবে। রক্তকরবী হচ্ছে যক্ষপুরী বলে একটা জায়গায়। আমি আছি তো? হ্যাঁ। রক্তকরবী 1924 লেখা হচ্ছে। এর প্রথম নামটা ছিল রক্তকরবী, পরে পাল্টে, আমি বলবো না, প্রথম নামটা যক্ষপুরী, পাল্টেছিলেন নন্দিনীতে, তারপরে শেষ পর্যন্ত এটা হয়ে যাচ্ছে রক্তকরবী। কিন্তু যক্ষপুরী হচ্ছে এর স্থান, উনি এই জগৎকে আশা করি আসে, তার নাম যক্ষপুরী। যক্ষপুরী কেন? যক্ষ কে? যক্ষপুরী হচ্ছে কুবেরের পুরী। যক্ষ হচ্ছে কুবেরের অনুচর। মাথায় রাখতে হবে আমাদের মনে করি ধনের দেবী। লক্ষ্মী কিন্তু ধনের দেবী নন, ধনের দেবতা হচ্ছেন কুবের। লক্ষ্মী হচ্ছে শ্রী, লক্ষ্মী হচ্ছেন প্রসপেরিটি, গ্রেস, এলিগেন্স। অর্থাৎ আমার শ্রী বৃদ্ধি হয়, তিনি লক্ষ্মী। আমি সমাজ বলেছি, উনি বলেছেন আত্মশক্তির অভাবে আমাদের সমাজ আজকে শ্রী ভ্রষ্ট। এই কথাটা একটু মাথায় রাখা দরকার। চক্ষুপুরী এমন একটা পুরী যা শ্রী ভ্রষ্ট, শ্রী সেখানে নেই, সেখানে কুবের আধিপত্য। এবং নাটকের সব সাধনা করি এই কুবের বনাম লক্ষ্মী, এই কথা আমি আরেকটা প্রবন্ধে কল করবো এখানে। শিক্ষার মিলন বলে একটা প্রবন্ধ উনি লিখেছিলেন, এটা পাঠ করেছিলেন প্রথমে, পরে লেখা হয়েছিল 1921। আমেরিকার আত্মার অভিজ্ঞতার নিরিখে করছি। আমেরিকা ঐশ্বর্যে দানবপুরীতে ছিলেন। দানব বন্ধ বলতে হয়তো বলবেন টাইটানিক ওয়েলথ, অর্থাৎ যে ঐশ্বর্যের শক্তি প্রবল, আয়তন বিপুল। হোটেলে জানাতে রোজ 30-35টা বাড়ির ভূমিতে বসে থাকেন আর মনে মনে বলতে লক্ষ্মীর হলো আর অনেক তফাৎ। লক্ষ্মীর অন্তরের কথাটি হচ্ছে কল্যাণ, সেই কল্যাণের দ্বারা ধন শ্রী লাভ করে। কুবেরের অন্তরের কথাটি হচ্ছে সংগ্রহ, সেই সংগ্রহে ধন বহুলত্ব লাভ করে। বহুলত্বের কোন চর নেই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
8 দুগুণে 16, অঙ্কগুলো ব্যাঙের মতো লাফিয়ে চলে, সেই লাফের পাল্লা কেবলই লম্বা হতে থাকে। রক্তকর্মেও তাল তাল সোনা তুলে আনছি, এক তালের পর দুতাল, দুতালের পর 3 তাল, কোন অর্থে পৌঁছয় না। এই কথাটা বলার চেষ্টা করছেন। এই যে কুবেরের ধন যা সঙ্গে, এই কথাটা উনি বলবার চেষ্টা করছেন, এবং এইটাই নেশন স্টেটের লক্ষণ। ইউরোপীয় নেশন স্টেটের একটা মূল ধারণা ছিল নিজের সম্পদকে বড় করা। এর বিরুদ্ধে কিন্তু রবীন্দ্রনাথের দেখি রক্তকর্মিত কিন্তু সমাজে আছে, স্তর আছে। একটা স্তর এই পরিচালনা করে, তার আরেকটা স্তর যারা সাধারণ মানুষ, তাদের নাট্যকার নাম দেন শাসকরা নম্বর করে রেখেছে, 39 ফস, 47 ব্যক্তি নম্বরকে একদম ফেলার চেষ্টা। এই শাসন ব্যবস্থার মধ্যে যে শাসন ব্যবস্থাটা নেশন স্টেটের সমগোত্রে, সেই শাসন ব্যবস্থায় চাপ খেয়ে উৎপীড়িত তাদের আইডেন্টিটি হারাচ্ছে, তারা হচ্ছে বিশুচন্দ্রা ফাগুলালের দল। কিন্তু তাদের তো স্মৃতি সম্পদ আছে, কালেক্টিভ মেমোরি আছে। সেই জন্য চন্দ্রা বলে, ওই যে নবান্নের সময় হলো, চলো আমরা ঘরে ফিরে যাই। এই যে নবান্নের কথাটা চন্দ্রার মনে পড়ে, সে গিয়ে সর্দারের কাছে এইভাবে কতগুলো কালেকটিভ মেমোরি তাদের একত্রে ধরে রাখে। এবং সেইখানে মনে রাখতে হবে যে গানটা ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু যজ্ঞপুরীর ভেতর থেকে উৎসারিত নয়, গানটা আসছে বাইরে থেকে। পৌষ তোদের ডাক দিয়েছে, হরতলার, এই গানটা আসে যজ্ঞপুরীর বাইরে থেকে। আর যজ্ঞপুরীর বাইরে থেকে আর একজন আসে যে এই গানটার কথা রাজাকে মনে করিয়ে দেয়, নন্দিনী। নন্দিনী ওই সমাজের নিচু তলার মানুষদেরই একজন। ফাগুলাল অনেক পরে নাটকের মধ্যে বলে, তুমি তো আমাদেরই ঘরের মেয়ে। নন্দিনী তাদেরই একজন, কিন্তু তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তার আত্মশক্তি। এই যে আত্মশক্তি দিয়ে নন্দিনী রাজাকে, যক্ষপুরীর সমস্ত শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে, তার মুখোমুখি দাঁড়াতে পারে, এইটা বাকিদের মধ্যে হারিয়ে গেছে। এই বাকিদের ওই চন্দ্রা, ফাগুলাল, বিশু, এদের সব একসঙ্গে পিষে একটা পিণ্ড করে তুলেছে, যেটা বলা হয় নাটকের মধ্যে। কিন্তু বিশু বলছে তার মধ্যে কোনো ফাঁক নেই, কিন্তু কোথাও নন্দিনী এসে তাদের জাগিয়ে তোলে। এই যে নন্দিনীর ভূমিকা, এই ভূমিকার মূল অনুপ্রেরণা, মূল শক্তি কিন্তু সেই আত্মশক্তি, ওই ভেতর থেকে যে জীবন, যে প্রাণ তার ভেতর দিয়ে স্ফুরিত হয়ে উঠছে, এটা নন্দিনী। এবং যেটা যক্ষপুরীকেও টলিয়ে দেয়, রাজাকে টলিয়ে দেয়, এমনকি সর্দারকে টলিয়ে দেয়। সর্দারকে সর্দার যখন বলে তোমার চোখেও রক্তকর্মীর রাঙা রং লেগেছে, সর্দার স্বীকার করে, তা হতে পারে, মনের কথা মন নিজেও জানে না। কিন্তু সবচেয়ে বেশি করে টলায় রাজাকে। যক্ষপুরীর রাজা জালের আড়ালে থাকে, সেই যেন ক্ষমতার কেন্দ্র। এবং তাকে তুলনা করেছেন রবীন্দ্রনাথ রাবণের সঙ্গে। একদম সরাসরি বলছেন, আমার স্বল্পায়তন নাটকে রাবণের বর্তমান প্রতিনিধিটি একই দিকে রাবণ ও বিভীষণ। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। এই রাজার মধ্যে একটা স্কিজোফ্রেনিয়া আছে, একটা সেলফ কনফ্লিক্ট আছে, যেটা তাকে দুদিকে টেনে রাখে। তার মধ্যেই তার নিজের পরাস্ত হবার বীজটুকু রয়েছে। সেই জন্য সে নন্দিনীকে বলে যে আমি যেন প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। এই মরুটা অনেক উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, কিন্তু এই ছোট্ট একটুখানি ঘাসের দিকে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। এইটে রাজার আকুলতা। সে অনেক কিছু বাড়িয়েছে, সোনার তাল জড়ো করে সে একসঙ্গে সংগ্রহ করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই প্রাণটুকু সে পাচ্ছে না। এই ফাঁক দিয়ে নন্দিনী ঢুকে পড়ে, এই ফাঁক দিয়ে নন্দিনী তাকে শেষ পর্যন্ত তার ভেতরের ধসে যাওয়ার কারণটা তৈরি করে দেয়, এবং রাজা শেষ অব্দি জাল ছেড়ে বেরিয়ে আসে। এইটি রক্তকর্মীর এইভাবে উনি তৈরি করছেন। রক্তকর্মীর মধ্যে দুটি সমাজ, দুটি ধরনের
সমাজের কথা উনি বলছেন, দুটিকে একে অপরের বিপরীতে রেখে তার মধ্যেকার সংঘাতকে তুলে ধরছেন। এবং নন্দিনীর আড়ালে অবশ্যই আরেকজন আছে, রঞ্জন। রঞ্জনকে আমরা কখনোই নাটকে দেখি না, একটা অ্যাবসেন্ট প্রেজেন্স হিসেবে রঞ্জন থাকে। কিন্তু রবীন্দ্রনাথের নিজের সমস্ত ন্যাশনালিজমের চিন্তার পেছনে যে নেশন স্টেট বনাম স্বদেশী সমাজের চিন্তা কাজ করে গেছিল, সেটা একভাবে রক্তকরবীতে এসে তার নির্যাসটুকু যেন আমরা দেখতে পাই। রক্তকরবী একটা খুব খুব বড় মাপের পলিটিক্যাল নাটক সেই অর্থে। এবং এটাও মাথায় রাখতে হবে, রাজা জাল ছিঁড়ে বেরিয়ে আসে, কিন্তু শাসন ব্যবস্থা কিন্তু সঙ্গে সঙ্গে ধসে যায় না। সর্দার কিন্তু তার বাহিনী নিয়ে আসছে, এবং নাটকটি শেষ পর্যন্ত যাকে আমরা ওপেন এন্ডেড বলি তাই থেকে যায়। আমরা জানি না শেষ অব্দি কি হবে। এবং এইটি রক্তকরবীর আর একটা খুব বড় গুণ, এই ওপেন এন্ডেডনেসটা। কারণ একজনকে সরিয়ে দিলেই যে পুরো শাসন ব্যবস্থা টলে যাবে সেটা নাও হতে পারে, এবং রক্তকরবীতে সেই সত্যটাই তুলে ধরছেন রবীন্দ্রনাথ। রক্তকরবীর আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে রক্তকরবীর গানটাকে একটু মাথায় রাখতে হবে। পৌষতুদের ডাক দিয়েছে, যেটা আমি বললাম যক্ষপুরীর বাইরে থেকে আসছে। প্রথম জায়গায় যখন গানটা গাওয়া হচ্ছে, পৌষতুদের ডাক দিয়েছে, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। এই যে ডালা ভরেছে, বেরিয়ে আসতে হবে, কিন্তু এই ডাকটা রাজা শুনলো না। রাজা বলল, আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? কাজে এই আহ্বানটা রাজা শুনলো না। গানটা কিন্তু ফিরে আসে আবার নাটকের শেষে। এবং তখন কি, পৌষতদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়, ধুলার আঁচল ভরেছে আজ পাকা ফসলে। নন্দিনী ডাক দিয়েছিল, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, তুমি বেরিয়ে এসো, আমরা মাঠে যাই, পাকা ফসলকে কেটে তুলতে হবে ঘরে। এই আহ্বান ছিল নন্দিনীর। রাজা সেই আহ্বান মানেনি। পাকা ফসলকে যদি সময় মতো কেটে তোলা না হয়, তাহলে সেই ফসল মাটিতে পড়ে নষ্ট হয়। ঠিক সেইটাই হয়েছে নাটকটাতে। এবং গানের শেষে সেই ইঙ্গিতটা দিচ্ছেন, ধুলার আঁচল ভরেছে আজ পাকা ফসলে। ধুলায় পড়ে সেই পাকা ফসলটা নষ্ট হলো। আমি অন্তত গানটাকে এইভাবে দেখব, তাহলে এই তফাৎটা করবার হয়তো প্রয়োজন থাকতো না, গানটিকেও এইভাবে ফিরিয়ে আনবার প্রয়োজন থাকতো না। রাজা কথাটা তখন শুনলে, নন্দিনীর কথাটা তখন শুনলে নাটকের গতি হয়তো অন্যদিকে ঘুরে যেত, কিন্তু সেটা যায় না। কিন্তু যেটা বলছিলাম, শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ে যায়নি। এই ধরনের আর একটা শৃঙ্খলিত সমাজের কাহিনী আমরা পাচ্ছি তার দেশে, একটা রেজিমেন্টেড স্টেট। 1933 সালে তখন ইউরোপে নাৎসিজম এসে গেছে, সেটা মাথায় লিখেছিলেন কি আমি জানি না, হতেই পারে। রবীন্দ্রনাথ খুব পলিটিক্যালি অ্যালার্ট ছিলেন। কিন্তু তাসের দেশে এই যে তাস হয়ে গেছে সব মানুষগুলো, তাদের মধ্যে রাজপুত্র গিয়ে আবার একটা নতুন প্রাণের স্পন্দন তৈরি করছে। ওই যে আত্মশক্তি, ওই যে প্রাণ যেটা তারা হারিয়েছিল, সেইটা তাদের মধ্যে আবার জাগিয়ে তুলছে, যার জন্য শেষ পর্যন্ত তাসের দেশের বীজ মন্ত্র হয়ে দাঁড়ায়, মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও, যেটা হরতনী বলে। এবং শেষ পর্যন্ত ইচ্ছে মন্ত্রে তারা দীক্ষিত হয় রাজপুতের কাছে। এই যে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গোছে, সেই তো দিচ্ছে নিচ্ছে, এই করে তারা বেরিয়ে আসে, ওই সমস্ত তাসের আবরণ তারা খুলে ফেলে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তাসের দেশে সমস্ত আবরণ ঘুচিয়ে ফেলার কাজটা কিন্তু প্রথম ঘটায় মেয়েরা। হরতনীকে দিয়ে শুরু হয়, রানীতে গিয়ে শেষ হয়, ছেলেরা পরে আসে। আর এখানে কিন্তু রাজা খুব চট করে, এবং রাজার সঙ্গে তার পার্ষদরা খুব চট করে কিন্তু মেনে নেয় এই চেঞ্জটা, এই পরিবর্তনটা। এটাই আমি বলছিলাম, রক্তকরবীতে কিন্তু এটা হয় না। তাসের দেশে খুব অনায়াসে শাসন ব্যবস্থাটা পাল্টে যায়। রক্তকরবী সেই দিক থেকে দেখলে রাজাকে ধসিয়ে দিয়েও, রাজার ভাঙনটা দেখিয়েও শাসন ব্যবস্থাটা কিন্তু তার জায়গায়
সর্দারের ভেতর দিয়ে, গোসাইয়ের ভেতর দিয়ে যেন একই জায়গায় থেকে যায়। এক অর্থে রক্তকর্মী সেদিক থেকে হয়তো আরেকটু বাস্তববাদী নাটক। তাসের দেশের, বিশেষ করে পরবর্তীকালে তাসের দেশ যেভাবে নৃত্যনাট্যের আঙ্গিক পেয়েছে, সেখানে হয়তো ওই রূপকথার আঙ্গিকটাই, তাসের দেশের সূচনা তো একটা রূপকথার মতো গল্পের থেকে একটি আষাঢ়ে গল্প, সেটাই হয়তো বড় হয়ে উঠেছে, যার জন্য শাসন ব্যবস্থা অতি সহজে ভেঙে পড়ে। কিন্তু আমি বলতে চাইছি যে এইভাবে বোধহয় নাটকগুলো খুব পলিটিক্যাল নাটক হয়ে ওঠে। একভাবে এই নেশনের ধারণাটা এর মধ্যে খুব বড় হয়ে ওঠে। আমি এইখানে থামি, যদি একটু চট করে ছবিগুলো দেখানো যায় তাহলে সেটুকু একটু দেখে নেওয়া যায়। এবারে আমরা রবীন্দ্রনাথের নিজের কিছু প্রযোজনা, যেখানে তিনি অভিনেতা এবং নির্দেশক হিসেবে অবতীর্ণ হয়েছিলেন, সেরকম কিছু প্রযোজনার সামান্য কিছু ছবি দেখার চেষ্টা করব একটা ধারণা তৈরি করার জন্য। এই যে প্রথম ছবিটা, এইটে বাল্মীকি প্রতিভার, 1881। বাল্মীকি প্রতিভা অনেকবার হয়েছে বিভিন্ন ভাবে। এই বিশেষ ছবিটিতে ইন্দিরা দেবী চৌধুরানী লক্ষ্মী এবং রবীন্দ্রনাথ স্বয়ং বাল্মীকির ভূমিকায় রয়েছেন। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যেভাবে মঞ্চসজ্জা সাজানো হয়েছে। তৎকালীন যেভাবে প্রসেনিয়াম থিয়েটার বাংলা নাটকে হচ্ছিল, সেখানে একেবারে ইউরোপীয় অনুসরণে একদম স্টেজ রিয়ালিজম যাকে বলে সেটাকে তুলে ধরা হচ্ছিল। এবং অনেক সময় স্টেজের উপরে কাদা লেপে বন জঙ্গল তৈরি করার একটা প্রবণতা ছিল। এখানে হুবহু সেই রকম একটা চেষ্টা করা হয়েছিল। নীতিন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই মঞ্চসজ্জার দায়িত্বে, এবং নীতিন্দ্রনাথের এই স্টেজ রিয়ালিজম এত দূর পর্যন্ত গিয়েছিল যে যে অংশটায় বনদেবীরা বৃষ্টির মধ্যে নাচছে রিমঝিম ঘন ঘন রে বরিশে এই গানের সঙ্গে, তখন নীতিন্দ্রনাথ দোতলার বাথরুম থেকে পাইপের সাহায্যে একদম স্টেজের ওপরে জল ছিটিয়েছিলেন ওই বৃষ্টি ধারার একটা রিয়ালিস্টিক রিপ্রেজেন্টেশন করবার জন্য। এই বাল্মীকি প্রতিভা সেইভাবে হয়েছিল। এর পরের ছবি আমরা চলে যাব। হ্যাঁ, এটা 1890 বিসর্জন, যখন রবীন্দ্রনাথ অল্প বয়সে তিনি কিন্তু রঘুপতির ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিটা আমাদের মোটামুটি পরিচিত, এবং ছবিটি খেয়াল করে আমরা দেখব যে ছবিটির একদম বাঁ পাশে একটা বাঘের মুন্ডু দেখা যাচ্ছে। আসলে ওটা একটা বাঘ ছাল যেটা স্টেজের উপরে ছিল। এবং আবার এই খুঁটিনাটি বাস্তবানুগ ডিটেল গুলো কিন্তু বারে বারেই ব্যবহৃত হয়েছে। আমরা শুনতে পাই অবনীন্দ্রনাথের ঘরোয়া থেকে যে স্টেজের উপরে একটি কালী মূর্তিও ছিল, এবং একদম নাটকের শেষে যখন সেই কালী মূর্তি বিসর্জিত হবে, কথা ছিল রবীন্দ্রনাথ সেই কালী মূর্তি ওই দূর 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 হোক করে একদম উইংস এর ধারে নিয়ে আসবেন। কালী মূর্তির সঙ্গে দড়ি বাঁধা ছিল, সুতরাং সেই দড়ির সাহায্যে টেনে কালী মূর্তিটিকে উইংস এর আড়ালে নিয়ে যাওয়া হবে। ঘটনাচক্রে এমনই হয়, রবীন্দ্রনাথ অভিনয়ের উত্তেজনায় এসব ভুলে গিয়ে কালী মূর্তিটিকে একদম শটান দুহাতে তুলে নিয়েছিলেন, এবং পরে তার কোমরে টান লেগেছিল, কিন্তু কোনো ক্রমে গিয়ে উইংস এর পাশে গিয়ে সেটা নামিয়ে দেওয়ার পরে সেটি আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এইরকম রিয়ালিজম এই 1890 এর বিসর্জনে ছিল। এর বিপরীতে আমরা পরের ছবিটা যদি দেখি, সেটা হচ্ছে পরবর্তীকালে যখন উনি বিসর্জন করছেন। এইটে 70 বছর বয়সী রবীন্দ্রনাথ কিন্তু যুবক জয়সিংহের ভূমিকায় অভিনয় করছেন। এবং যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এর মঞ্চ স্থাপত্য, স্টেজ ডেকর তার দায়িত্বে ছিলেন গগনেন্দ্রনাথ। গগনেন্দ্রনাথ ততদিনে শিল্পী হিসেবে, চিত্রশিল্পী হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত, এবং গগনেন্দ্রনাথের কিউবিজমের দিকে একটা ঝোঁক ছিল। এই মঞ্চ স্থাপত্যের মধ্যেও কিন্তু সেই কিউবিস্ট ধরনের একটা মঞ্চ স্থাপত্য আমরা লক্ষ্য করতে পারি। এক ধরনের ওই আগের
স্টেজ রিয়ালিজম হুবহু বাস্তবকে অনুকরণ করা, সেখান থেকে খানিকটা সরে এসে একটা অন্য ধরনের মঞ্চসজ্জার চেষ্টা হচ্ছিল। এর পরের ছবি, এর পরের ছবিটা ফাল্গুনী। এটা ঠিক নাটকের কোনো মুহূর্ত নয়, কিন্তু রবীন্দ্রনাথ নিজে কবি শেখরের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এখানে অন্যান্য পাত্রপাত্রীরা। এটা হচ্ছে ফাল্গুনী নাটকের একদম সূচনা পর্ব। খুব সম্ভবত ফাল্গুনী লেখা হয় 1915, শান্তিনিকেতনেও হয়েছিল নাটক, কিন্তু খুব সম্ভবত এই ছবিটি হচ্ছে যখন ফাল্গুনী 1916 সালে বাঁকুড়ার দুর্ভিক্ষ, তার জন্য যে অনুদান তোলা হচ্ছিল সেই সাহায্যার্থে যে মঞ্চায়ন হয়েছিল জোড়াসাঁকো নাট্যশালায়, খুব সম্ভবত সেই সময়কার ছবি। কিন্তু এটাতে ওই খানিকটা পোশাকের আন্দাজ, খানিকটা মঞ্চসজ্জার আন্দাজ পাওয়া যায়। খুব সম্ভবত মঞ্চসজ্জার দায়িত্বে ছিলেন অবনীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথ নিজেও কিন্তু শ্রুতিধরের ভূমিকায় এই নাটকে এই সূচনা পর্বে অভিনয় করেছিলেন। এর পরের ছবিতে আমরা অবনীন্দ্রনাথ বা নন্দলালের করা একটি চিত্র পাবো রবীন্দ্রনাথ বাউলের ভূমিকায়। রবীন্দ্রনাথ কিন্তু বাউলের ভূমিকায় অনেকগুলো নাটকে অনেক সময় অবতীর্ণ হয়েছিলেন। এমনকি এও শোনা যায় যে ডাকঘরের কোনো একটি প্রযোজনার সময় তিনি ফকিরের ভূমিকায় অভিনয় করছিলেন, কিন্তু হঠাৎ উত্তেজনার বশে তার মনে হয় এই জায়গাটা একটা বাউলের গান দরকার। তিনি বাউলের সাজসজ্জা পরে নিয়ে রাস্তা দিয়ে বাউলের ভূমিকায় একটি গান গাইতে গাইতে মঞ্চের উপর দিয়ে হেঁটে চলে যান। এরকম কোনো একটি মুহূর্তকে ধরা রয়েছে এই চিত্রশিল্পের মাধ্যমে। এর পরের ছবি, এটাও আমরা দেখতে পাবো নন্দলালের করা একটি শিল্প। এখানে আমি আগেও বলেছিলাম গৌরী বসু অর্থাৎ নন্দলালের মেয়ে, তিনি শ্রীমতী ভূমিকায় অভিনয় করেছিলেন। নন্দলাল এই নটির পূজা এবং অন্যান্য অনেক নাটকেই ততদিনে পোশাক পরিচ্ছদ, মঞ্চ স্থাপত্য এই সমস্ত দায়িত্ব গ্রহণ করছিলেন। এখানেও পোশাক পরিচ্ছদের একটা আভাস হয়তো পাওয়া যেতে পারে, কিভাবে পোশাক পরিকল্পনা হয়েছিল। এবং শ্রীমতীর এই এই চিত্রটি অবশ্যই একটি যাকে বলবো আর্টিস্ট ইমপ্রেশন, কিন্তু তবু একটা ইঙ্গিত পাওয়া যায় কিভাবে উত্তরীয়র ব্যবহার, কিভাবে অলংকারের ব্যবহার, এবং শ্রীমতীর ওই আমায় ক্ষমহে ক্ষম নাচের সঙ্গে সঙ্গে কিভাবে ধীরে ধীরে তার অলংকার খসিয়ে ফেলছে, তার নটির বেশ খসিয়ে ফেলছে। ওই রকম কোন একটি মুহূর্ত হয়তো এই চিত্রের মধ্যে ফুটে উঠেছে। এটা নন্দলালের করা একটা চিত্রশিল্প। এর পরের ছবি হচ্ছে চিত্রাঙ্গদার একটা মুহূর্ত। আমি এটা বলেছিলাম যে 1926-এর নটির পূজার সময়তেই একটা অসুবিধে হয়েছিল, যখন কথা হয়েছিল যে গৌরী গিয়ে কলকাতার মঞ্চে অভিনয় করবে, কারণ নটির পূজা তখন কলকাতায় নিয়ে যাওয়ার কথা হচ্ছিল। কিন্তু এটা নিয়ে শান্তিনিকেতনের অনেকেই ভুরুকুচকেছিলেন যে ভদ্রবাড়ির মেয়ে, সে গিয়ে কলকাতার স্টেজে নাচ করবে, এটা নিয়ে তাদের আপত্তি ছিল। তখন রবীন্দ্রনাথ গিয়েছিলেন সরাসরি সুবীরা দেবীর কাছে, অর্থাৎ নন্দলালের স্ত্রী। সুবীরা দেবী কিন্তু উত্তরটা কবিকে যেভাবে দিয়েছিলেন সেটা হলো যে নাটক আপনার, এর জন্যে কোনো গুণ, কোনো প্রশংসা যদি আসে সেও আপনার, কোনো নিন্দে যদি আসে সেও আপনার। তখন রবীন্দ্রনাথ এই সমস্যাটিকে মেটাবার জন্যে ওই কলকাতার প্রযোজনার জন্যে একটি পুরুষ চরিত্র নাটকটির মধ্যে নিয়ে আসেন, উপালি, ভিক্ষু উপালি, যে একদম গোড়ায় এসে নটিকে আশীর্বাদ করছে, এবং একদম নাটকের শেষেই যখন শ্রীমতী নিহত, তখন এসে আবার নটির মৃতদেহের উপরে সে পুষ্পার্ঘ নিবেদন করছে। এইভাবে নটির এই আত্মাহুতিকে একভাবে সে শ্রদ্ধা জানাচ্ছে। এই উপালি চরিত্রটি রবীন্দ্রনাথ নিজে করেছিলেন। এরপর থেকে যখন এই চিত্রাঙ্গদা জাতীয় নৃত্যনাট্যগুলো শুরু করলো, এবং সেগুলো তো শুধু শান্তিনিকেতনে ছিল না, সেগুলো রবীন্দ্রনাথ কলকাতায় আসছেন, বম্বেতে যাচ্ছেন, শ্রীলঙ্কায় যাচ্ছেন, এবং এখানে কিন্তু পুরুষ, নারী, ছাত্রছাত্রী এবং মাস্টারমশাইরা
তারা বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। সুতরাং একটা মিক্সড কাস্টিং কিন্তু এসে গেছে। এই প্রযোজনাগুলোর সময় সাধারণত রবীন্দ্রনাথ নিজে মঞ্চের একটি কোণে বসে থাকতেন। তিনি নিজে যদি মঞ্চ প্রযোজনার সঙ্গে যুক্ত নাও হয়েছিলেন, কোনো কোনো সময় হয়েছিলেন, সাপোচনের যে বাচিক অংশগুলো উনি পড়তেন, কবিকার সংলাপ, অরুণেশ্বরের সংলাপ, চিত্রাঙ্গদায়ও কখনো কখনো করেছেন। কিন্তু এই বিশেষ প্রযোজনাটি সম্ভবত 1936-এর পরে কোনো একটা সময় কলকাতায় হয়েছিল, এবং সেখানে যখন বিজ্ঞাপন হয়েছিল স্টেটসম্যানে, তখন লেখা হয়েছিল যে রবীন্দ্রনাথ মঞ্চে উপস্থিত থাকবেন। অনেকে ভেবেছিলেন তিনি স্বয়ং যোগ দেবেন অনুষ্ঠানের মধ্যে, নৃত্যানুষ্ঠানের মধ্যে। রবীন্দ্রনাথ কিন্তু কোনো ভূমিকা পালন করেনি, এবং কেউ কেউ হয়তো বা কিছুটা হতাশ হয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আমাদের পক্ষে সেটা হলো ওর এই যে মঞ্চ উপস্থিতি, এইটা কিন্তু আমার মনে হয় এই যে মিক্সড কাস্টিং যেটা হচ্ছিল, নারী পুরুষ একসঙ্গে মিলে অভিনয় হচ্ছিল, সেটার এক ধরনের লেজিটিমেশন, এক ধরনের অ্যাপ্রুভাল যেন ওর এই উপস্থিতি তৈরি করে দিচ্ছিল। এবং তারপর থেকে কিন্তু আর কোনো ভুরু কুচকানো, আর কোনো নিন্দে বাক্য আমরা শুনতে পাই না। বরং আরো পরে সেটা যখন শ্যামার কোনো একটি প্রযোজনা হয়েছিল কলকাতার মঞ্চে, তখন স্টেটসম্যানের যিনি রিভিউয়ার তিনি লিখেছিলেন যে কবির মঞ্চ উপস্থিতির জন্যে নচ ইজ ট্রান্সফর্মড ইনটু ডান্স, ঠিক এই কথাটা ছিল। অর্থাৎ যেটা এক অর্থে নচ, অর্থাৎ যেটা আমরা তুলনামূলকভাবে বাইজিদের সঙ্গে সংযুক্ত করতাম, সেই নচকে, সেই ধরনের নৃত্যকে উনি কিন্তু অনেক উন্নীত করে আনছেন, অনেক শিল্পিত করে আনছেন। এবং একটু যদি ভেবে দেখি, যেটা আমি আগেও বলেছি যে he was imagining a theater for the nation, শুধু তাই না, he was imagining a cultural space for the nation, মানে এই নেশনের নাচ কিরকম হবে, এই নেশনের গান কিরকম হবে। এবং ওর এই প্রচেষ্টার জন্য কিন্তু সাধারণ বাড়ির বাঙালি মেয়েরা নাচ গান অনায়াসে করতে শুরু করতে পারলো। এইটা কিন্তু একটা খুব বড় ভূমিকা রবীন্দ্রনাথের এখানে। কিন্তু এই মঞ্চ উপস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সেই যেটা আমি বললাম লেজিটিমেশন, সেইটাকে উনি দিচ্ছেন। এবং এরপরে যে ছবিগুলো দেখবো তার মধ্যে কিন্তু বারে বারে এইটাই ফুটে উঠছে। এরপরে যে ছবি আমরা যদি যাই, সেটা একটা আর্টিস্ট ইমপ্রেশন। কিন্তু এখানে ওই দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ এক কোণে বসে আছেন, হয়তো কিছু পাঠ করছেন এবং মেয়েরা নাচছে, কিন্তু ওই রবীন্দ্রনাথের উপস্থিতিটা কিন্তু এখানে রয়েছে। এর পরের আরেকটা ছবি, সেখানে আমরা তাসের দেশের একটি পোস্টার দেখতে পাবো। এটি নন্দলালের করা। তাসের দেশের পোশাক পরিচ্ছদের দায়িত্বেও নন্দলাল ছিলেন। এইটা সেই পোশাক পরিকল্পনার একটা ছবি, অবশ্যই আবার আর্টিস্ট ইমপ্রেশন, যেটা আমরা এখানে দেখতে পাই। কিন্তু এখনো শান্তিনিকেতনে যেভাবে প্রধান যেরকম তাসের দেশ অভিনীত হয়ে থাকে, সেখানে মোটামুটি এই পোশাকের প্রচলনটাই কিন্তু থেকে গেছে। আমি আগেও বলেছিলাম যে উনি পুরো সমাজকে, শান্তিনিকেতনের পুরো সমাজকে একসঙ্গে জড়িয়ে নিতেন কোনো নাট্য প্রযোজনার মধ্যে। সুতরাং মাস্টারমশাই নন্দলাল কিন্তু তিনি কিন্তু পোশাক পরিচ্ছদ করছেন এবং ছাত্রছাত্রীরা অভিনয় করছে। নন্দলালের নিজের দুই মেয়ে, গৌরী বসুর কথা আমি একটু আগেই বললাম নটীর পূজার প্রসঙ্গে, ওর আর এক মেয়ে যমুনা বসু অনেকগুলো নৃত্যনাট্যের নায়িকার ভূমিকায় অভিনয় করেছে। এবং এই দেশ তাহলে একটা পোশাক পরিচ্ছদের এক ধরনের আভাস আমাদের দিচ্ছে নন্দলালের করা। এর পরের যে ছবিটি, সেটি রবীন্দ্রনাথের শেষ জন্মোৎসব পালনের সময়। উনি তখন বেশ কিছুটা অসুস্থ, আরাম কেদারায় বসে আছে একদিকে, আর ওই উদয়নের বারান্দায় একটা নৃত্যানুষ্ঠান হচ্ছে। এটা ঠিক কোনো নৃত্য নাটক কিনা সেটা বলতে পারছি না, হয়তো কোনো নৃত্য আলেখ্য জাতীয়
একটা কোনো প্রযোজনা, কিন্তু আবার যেটা উল্লেখ্য সেটা হলো রবীন্দ্রনাথের উপস্থিতি এইটি হচ্ছিল। সুতরাং এইরকম রবীন্দ্রনাথের নিজস্ব উপস্থিতি মঞ্চের ওপরে এইটা কিন্তু সমস্ত অভিনয়ের, সমস্ত প্রযোজনার একটা অন্য মাত্রা এনে দিত, এবং এক ধরনের একটা লেজিটিমেশন তো বটেই, এক ধরনের একটা অথরিয়াল প্রেজেন্স যদি আমি বলি, সেইটাকেও কিন্তু প্রতিষ্ঠিত করত। এর ভিত্তি একটা আন্দাজ দেবার চেষ্টা করলাম কিভাবে ওর নাট্য প্রযোজনার একটা বিবর্তন হচ্ছিল মঞ্চ উপস্থাপনার মধ্যে দিয়ে। এই কটি ছবি এখানে ছিল। আমি আসলে যেটা বলেছিলাম সেটা ওই নাটককে মঞ্চায়নের ভেতরে কি করছিলেন সেটা আমি একটু দেখাবার চেষ্টা করছিলাম। এই আমাদের প্রশ্নের কোনো সময় আছে? আমার মনে হয় আজকে আর প্রশ্ন উত্তর না নেওয়াই ভালো। ঠিক আছে, এবারে আমি জাস্ট স্যার কি আছেন? স্যার ভাইস চ্যান্সেলর স্যার কি আছেন? মানে আপনাকে দেখতে পাচ্ছি। চঞ্চল স্যার আছেন? আমি দেখে নিচ্ছি স্যার আছেন কিনা। আমি সবাইকে একটু ধন্যবাদ আর নমস্কার জানিয়ে শেষ করছি। স্যার মানে আমরা ভীষণভাবে আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আজকে বললেন, কিন্তু আজকে একটু গোলমাল হয়ে গেল প্রযুক্তিগত এই সমস্যাগুলো জন্য। অনেকে আসতে চেয়েছিলেন, যারা অনেকে আসতে পারলেন না, থাকতে পারলেন না আজকে। আমি খুবই মানে লজ্জিত এটার জন্য। যাই হোক, না সেটা তোমাদের হাতে ছিল না। আজকে আমি বলছি যে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা খুবই লজ্জিত এটার জন্য। স্যার আমাদের সঙ্গে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার এতক্ষণ ছিলেন, প্রফেসর চঞ্চল চৌধুরী, মাননীয় উপাচার্য। আচ্ছা, আমি স্যারকে কিছু কথা। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। স্যার বলুন। আমি আপনাকে আমার ইউনিভার্সিটির পক্ষ থেকে, ইউনিভার্সিটি স্টেক হোল্ডারদের পক্ষ থেকে এবং জাতির উদ্দেশ্যে আপনি একটা সুন্দর ভাষণ দেওয়ার জন্য আপনাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। ঠিক আছে, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দুটো কথা আমি একটু বলতে চাচ্ছি। এমনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে বলার তো শেষ নেই, আর মহাভারত নিয়ে যেমন অ্যানালিসিসের শেষ না, রবীন্দ্রনাথের দিক দিগন্তের লেখা নিয়ে শেষ হয় না, কতটা দিক বেরিয়ে যায়। শুধু দুটো জায়গায় যদি আমরা একটা ফোকাস করি ছোট করে, যে ওনার জাতির উদ্দেশ্যে না, মানুষের উদ্দেশ্যে, সমস্ত পৃথিবীর মানুষের উদ্দেশ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে যে লেখা, যেটার মধ্যেই সমস্ত পৃথিবীর সমস্ত জাতির উন্নতি থাকতে পারে, যেখানে আমরা একটা ইউনিট হিসেবে নিজেদেরকে ট্রিট করি। সেই যে আপনার 20 মিনিটের প্রথম শুরু হওয়ার পর যখন আপনি নাটকের ব্যাপারে ঢুকলেন, কুড বি অ্যাবাউট 22-23 মিনিটের পর বক্তব্য রাখা, তো শুরুর 22-23 মিনিটটা আমার যতগুলো বক্তৃতা আমি এখনো পর্যন্ত জীবনে শুনেছি, তার মধ্যে এটা একটা লিখে রাখার মতো জায়গা। আমার খুব ভালো লেগেছে। আপনাকে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট না, এটা আমার একটা ডিমান্ড, আপনি যেখানেই বক্তৃতা বলবেন ওই প্রথম 20 মিনিটের জায়গাটা আপনি কিন্তু বলবেন, ওটাই রবীন্দ্রনাথের আসল জিনিস। ঠিক আছে, আমি আপনাকে একটা আগামী নিমন্ত্রণ দিয়ে রাখছি, ওই সমীপন্ধুর থ্রু দিয়ে, ড্রামা ক্লাবের থ্রু দিয়ে। এটা আপনার যখন আমাদের এই নর্মাল ব্যাপারটা হয়ে আসে, যখন একই ঘরে অনেককে উইদাউট দ্যাট মাচ সিরিয়াস ডিস্টেন্সিং মেনটেন্যান্স বসানো যাবে একটা বড় হলে, আপনি আপনার মতো করে টপিক চুজ করে বলবেন, কিন্তু ওই জায়গাটা যেন একটু থাকে। আর রবীন্দ্রনাথকে প্রণাম জানানো, নমস্কার জানানো, আমরা রোজই হাত জোর করি, যখনই দরকার পড়ে তখনই কল করি। এটা হচ্ছে আমাদের মানে আমাদের সঙ্গে রক্তে জড়িয়ে গেছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক জীবনে তাড়াতাড়ি ফিরে এসে কাজকর্মের মধ্যে আনন্দের মধ্যে কাটাই, এইটাই আজকে প্রে করাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে। আপনি কিন্তু আসবেন, এটা আমি খুব আন্তরিকভাবে সিরিয়াসলি বললাম। আপনি একদম ওখানে গিয়ে, এবং ছবিগুলো খুব সুন্দর, এটাও একটু দেখাতে হবে। সত্যি অনেক ধন্যবাদ স্যার, মানে আপনি এভাবে বললেন। আমাদের তো মানে আগামী দিনে যখন সব আবার ঠিক হয়ে যাবে, আমরা নিশ্চয়ই ফিরে আসবো স্যারকে নিয়ে, মানে সশরীরে উপস্থাপিত করতে পারবো আমাদের ক্লাস ঘরে ছাত্রছাত্রীদের সামনে। এটাই আমরা চাইবো সবাই। আগে আমাদের আলো, আমার আলো গো আলো, ভুবন ভরা, ভুবনটা আলো তো ভরে আসুক, এটাই চাই, এটাই। অবশ্যই।